আসসালামু আলাইকুম। বিসিএস ওরাকল শাখা কর্তৃক আয়োজিত আজকে 43তম বিসিএস ক্যাডার সংবর্ধনা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যারা মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে দাঁড়িয়ে আবারও কিছু কথা বলার জন্য। তো যারা ক্যাডার সুপারিশ প্রাপ্ত হয়েছেন, আজকে ক্যাডার হয়েছেন, তাদেরকে কিছু বলার দৃষ্টতা আমার নেই। আপনাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং ভবিষ্যৎ সহকর্মী হিসেবে আপনাদের সাথে কাজ করার জন্য আহ, আহ, আমি অপেক্ষা করে থাকব। আমার কিছু কথা থাকবে যারা ভবিষ্যৎ ক্যাডার প্রত্যাশী আছেন তাদের জন্য, কিন্তু আমি কোনো অনুপ্রেরণার গল্প আজকে শোনাবো না, আপনাদের কোনো মোটিভেশন দিব না। আমি শুধু আমার গল্পের কিছুটা অংশ এখানে শেয়ার করব। আমার পূর্ববর্তী অনুষ্ঠানে আমি কিছুটা গল্প শেয়ার করেছিলাম, সেখানে যে কথাগুলো বলা হয়নি আজকে সেই কথাগুলো এখানে বলে যাব। আমি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম। আমি সেখানে প্রকৌশল হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলাম সেখানে, কিন্তু আমার সেই স্বপ্ন ভাঙতে বেশি দিন সময় লাগেনি। নির্ঝরের স্বপ্ন ভঙ্গের মতোই কুয়েটে পদার্পণ করার পরপরই আমার প্রকৌশল বিদ্যায় পড়াশোনা শেষ করে প্রকৌশলী হওয়ার স্বপ্নটা আমার হাওয়ায় উড়িয়ে যায়। ঠিক যেরকম ভাবতাম সিলেবাস যা হবে, পড়াশোনার কৌশল যা কিছু হবে, তার কোনো কিছুই সেরকম ভাবে মিল খুঁজে পাইনি। যে কারণে আমি মানিয়ে নিতে পারছিলাম না কুয়েটের সিলেবাস বা পড়াশোনার স্ট্রাকচারের সাথে। পিছিয়ে পড়ে আমি সবার চাইতে অনেক বেশি। তো কুয়েটে আমার যখন সেই সময়টা কাটতো, আমি চেষ্টা করতাম নিজে হতাশা ঢাকার জন্য কখনো ফটোগ্রাফি, কখনো ভিডিওগ্রাফি, কখনো সাহিত্য চর্চা, কখনো ঘোরাঘুরি, এগুলো করা। অর্থাৎ পড়াশোনা বাদে যা কিছু করা সম্ভব ইউনিভার্সিটি থেকে সবকিছু করতাম। ক্রমান্বয়ে আমি সবার থেকে পিছিয়ে পড়ছিলাম। আমার রেজাল্ট খারাপ থেকে আরো খারাপতর হচ্ছিল। সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থায় পড়ে যায় যখন আমার 3-1 আমার ইনকমপ্লিট থাকে। তৃতীয় বছরের প্রথম টার্ম আমার ইনকমপ্লিট থাকে এবং প্রচুর পরিমাণ ব্যাকলগ বা ফেইল আমার ঝুলিতে এসে জুড়ে যায়। ঠিক ওই মুহূর্তে এসে কুয়েট থেকে পাশ করা আমার জন্য প্রায় অসম্ভব হয়ে যায়। আমি সামনের দিকে যত দূর তাকাতাম, আমি ভাবতে পারতাম না যে এই কুয়েটের গণ্ডি থেকে আমি কোনোদিন পার হতে পারবো, কোনোদিন আমার বিএসসি কমপ্লিট হবে বা আমি একটা সার্টিফিকেট খুঁজে পাবো বা আমি পাবো। এভাবে চলতে থাকার পর একটা সময় রিয়েলাইজ করলাম যে আমি কুয়েটে যেভাবে এসেছি, পরিবারকে যে কথা দিয়ে এসেছি প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করে প্রকৌশলী হওয়ার জন্য, সেটার বিন্দু বিসর্গ আমি পূরণ করতে পারছিলাম না। যে কারণে নিজের কাছে নিজের মনে হলো যে পরিবার থেকে আমি কোনো টাকা পয়সা নেওয়ার ডিজার্ভ করি না। তো ঠিক যখন সেকেন্ড ইয়ারে উঠি, 2013 সালের এপ্রিল মাস থেকে আমি আমার পরিবার থেকে সকল প্রকার অর্থনৈতিক সাপোর্ট নেওয়া বন্ধ করে দিই। কিন্তু আমার তখনও কোনো সুনির্দিষ্ট ইনকাম সোর্স ছিল না। কিন্তু আমি যেটা করেছিলাম, ইন্টারনেটে খুঁজছিলাম যে কিভাবে কিছু উপার্জন করা যায়। নিজের খরচের দায়িত্বটা নিজের কাছে নিতে চেয়েছিলাম। ফলশ্রুতিতে কিছুদিন চেষ্টা করার পর আমি একটা ইউরোপিয়ান ট্রান্সলেশন কোম্পানিতে ফ্রিল্যান্স ট্রান্সলেটর হিসেবে কাজ করার সুযোগ পাই। ট্রান্সলেটর এবং ইন্টারপ্রিটার হিসেবে কাজ করতাম, অনেকটা কন্টেন্ট রাইটিং এর মতো জব। তো আমি এটা বাসায় বসে কাজ করতাম, মানে আমার ক্যাম্পাসে থেকেই কাজ করতাম। মোটামুটি উপার্জন যা করতাম সেটা দিয়ে চলতে পারতাম। আমার পরিবারের প্রতি আমার কোনো ডিপেন্ডেন্সি আর থাকেনি। যে কারণে আমি পেয়েছিলাম অগাধ অবসর। আমার টাকা পয়সার যেহেতু অভাব ছিল না, যে কারণে আমি আমার মতো করে ঘুরে বেড়াতাম। এদিক থেকে আমার স্বেচ্ছাচারিতায়, আমার জীবনের ভুল কিছু সিদ্ধান্তের কারণে দেখা যায় আমি কুয়েটের সিলেবাস থেকে সবকিছু থেকে আরো অনেক পিছিয়ে গেলাম। প্রচুর পরিমাণ ব্যাকলগ জুড়ে গেল। ব্যাকলগ মানে হচ্ছে খাঁটি বাংলায় ফেল। তো সেই ফেলগুলো চলে যাওয়ার পর আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কুয়েট থেকে কিভাবে পাশ করে বের হবো। অবস্থা আরো খারাপের দিকে যায় যখন ফোর্থ ইয়ার শেষ হয়ে যায়। আস্তে আস্তে আমার সমস্ত ব্যাচমেট বন্ধু যাদের সাথে মিশতাম প্রত্যেকে এক এক করে বিদায় নেয়। আমার মনে আছে আমি দাঁড়িয়ে থেকে প্রত্যেককে বিদায় দিয়েছি। লাস্ট আমার রুমমেট যে ছিল, আমার বন্ধু, তাকে যেদিন বিদায় দিই সে ছিল লাস্ট আমার ব্যাচের। আমি তাকে নিচে বাসে উঠিয়ে দিয়ে বিদায় দিয়ে যখন আমার রুমে আসি, রুমে আসার পর যখন তার বিছানার দিকে তাকায়, তার শূন্য বিছানা, শূন্য ফেলে রাখা তার টেবিল, আমার ভেতরটা তখন দুমড়ে মুচড়ে ওঠে যে আমি কোথায় পড়ে আছি, আমি কখন কুয়েট থেকে পাশ করে বের হবো। পড়াশোনা মাথায় ঢোকানোর মতো অবস্থা তখন ছিল না, এতটাই পড়াশোনা থেকে দূরে চলে গিয়েছিলাম। কিন্তু সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি। রাতের সারা রাত জেগে চিন্তা করেছিলাম যে কিভাবে আমি পাশ করে বের হতে পারি। কারণ আমি জীবনে আর যা কিছুই করতে চাই না কেন, আমি ভালো ইঞ্জিনিয়ার না হতে পারি, কিন্তু কুয়েট থেকে যদি আমি পাশ করে সার্টিফিকেট নিয়ে বের না হই, তাহলে জীবনের কোথাও যে আমি আর দাঁড়াতে পারবো না। তার মানে যে কোনো মূল্যে আমাকে কুয়েট থেকে সার্টিফিকেট নিয়ে বের হতে হবে। সেই রাতে সিদ্ধান্ত নেই শেষবারের মতো একটা পরিশ্রম করব, শেষবারের মতো আবার পড়াশোনা করব। তখন বিভিন্ন জুনিয়রদের সহায়তায় ঠিক সেই সময় থেকে পরবর্তী 1 বছরের মধ্যে, আমার ব্যাচ বের হয়ে যাওয়ার 1 বছরের মধ্যে একটি ইনকমপ্লিট, মানে পুরো কোর্স ইনকমপ্লিট ছিল 3-1, সেটা সম্পূর্ণ করি এবং আমার যে ব্যাকলগ গুলো ছিল প্রত্যেকটা ব্যাকলগ থেকে আমি মুক্তি নিয়ে কুয়েট থেকে চলে আসি। আমার মনে আছে যেদিন আমি রাতে কুয়েট থেকে চলে আসি, কুয়েটের সাথে সকল হিসাব নিকাশ শেষ করে, কুয়েটের একটা বিশাল একটা প্রধান ফটক আছে, যে ফটকটা স্টিলের স্ট্রাকচার। আমার কাছে মনে হয় যে আহ, এটার এই স্টিলের স্ট্রাকচারটা একটা মেটাফোর, যেটা বোঝা যায় যে কতটা কঠোর
সিলেবাস এখানে সবকিছু মিলে। তো আমি সেই গেটের দিকে তাকিয়ে সেদিন বলেছিলাম যে আমি যদি কুয়েটের বাঁধন থেকে মুক্ত হতে পারি তাহলে জীবনে আর কোথাও কোনোদিন আটকে থাকবো না। আমি সেই প্রেরণাটা নিজের কাছ থেকে নিজে পেয়েছিলাম। আজকে আমার এখানে আপনাদেরকে মোটিভেশন দেওয়ার, অনুপ্রেরণা দেওয়ার কোনো ধৃষ্টতা আমার নেই। আমি শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, অনুপ্রেরণা যা কিছু নিবেন, মোটিভেশন যা কিছু প্রয়োজন, সবকিছু নিজের কাছ থেকে নিবেন, অন্য কারোর কাছ থেকে না। তারপর যখন আমি আবার ঢাকায় ফিরে আসি, প্রাইভেট কোম্পানিতে জব শুরু করি, কিন্তু আমি কোথাও সেটেল ডাউন করতে পারিনি। প্রাইভেট জবও আমার কাছে ভালো লাগতো না, আমি মানিয়ে নিতে পারছিলাম না। কর্পোরেট পলিটিক্স, কাজের প্রেশার, সবকিছু মিলে কোনো কিছু মানিয়ে নিতে পারছিলাম না। ধীরে ধীরে দেখলাম আশপাশ থেকে বন্ধু বান্ধব সব একে একে দেশের বাইরে চলে যাচ্ছে, অনেকেই বিয়ে করে সংসারী হয়েছে, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। অনেকেই দেখলাম যে জীবনের ফিকে হয়ে আসা রং, মুহূর্তের উত্তেজনায় তার জীবনটা রঙিন হয়ে উঠেছে। কেবল আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত। আমি বুঝতে পারছিলাম না ঠিক এখানে আমি কি করতে পারি, কিভাবে শুরু করতে পারি। এর মাঝখানে হঠাৎ করে আমার মাথায় উদ্যোক্তা হওয়ার ঘোর চাপে আমি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানেও আমি ব্যর্থ হই। করোনা মহামারী এসে আমাকে পিছনে ঠেলে দেয় অনেকখানি। ফিরে যাই গ্রামে। গ্রামে ফিরে যাওয়ার পর জীবনের রূঢ় বাস্তবতা আরেকবার নিজের সামনে এসে হাজির হয়। তখন বুঝতে পারি ততদিনে আমার প্রতি আমার পরিবারের ডিপেন্ডেন্সি বেড়ে গেছে অনেকখানি। পরিবার আমার কাছ থেকে অনেক কিছু চায়, আর্থিক সাপোর্ট আমার দেওয়া প্রয়োজন, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার কোনো চাকরি নেই, কোনো অন্য সংস্থান নেই, কিছুই নেই। পরিবারের কাছে হয়ে উঠে আমি বোঝা। ওই জায়গাতে যে আমার বিসিএস এর প্রিপারেশন নেওয়ার মতো স্বপ্ন দেখা আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ বিসিএস প্রিপারেশন নেওয়া হচ্ছে এমন একটা রিগোরাস জার্নি, যেখানে এসে আসলে পড়াশোনার বাইরে আর কিছু করার সুযোগ নেই। তখন আমি যেটা করেছিলাম, আমার যে স্কিল সেট ছিল, আমি সফটওয়্যার কোম্পানিতে যেহেতু জব করতাম, সেই কারণে আমার অ্যাপস ডেভেলপমেন্টের প্রতি আমার কিছুটা এক্সপার্টিস ছিল, আমার টিম লিড দেওয়ার মতো ক্যাপাবিলিটি ছিল। আমি তখন বাড়িতে থেকে একটা টিম ফর্ম করি, যে টিমের মাধ্যমে আমি একটা অ্যাপস ডেভেলপ করি, যে অ্যাপসে আপনারা অনেকেই পরীক্ষা দেন, ইন্টারনেটে এখন অনেকেই পরীক্ষা দেন। তো সেইটা যখন সেই টিমে আমি কাজ করি, একই সাথে আমার প্রস্তুতিও শুরু করি। কিন্তু আমি আপনাদের সম্মুখে একটা কথা আজকে বলে যাচ্ছি, যদিও আমি একটা টিমকে লিড দিয়ে আমি একটা অ্যাপস ডেভেলপ করেছি, সেটা অজস্র কাজ ছিল, অনেকগুলো কাজ করতে হতো, কিন্তু কখনো আমি আমার টিমের কাছে কোনোদিন কোনো এক্সকিউজ দিইনি যে আমার পরীক্ষা আছে, পরীক্ষার জন্য আমাকে পড়তে হবে, আমি সময় দিতে পারবো না। ইভেন কেউ জানতেও না আমি বিসিএস প্রস্তুতি নিচ্ছি, আমি কাউকে বলিনি। আমার প্রস্তুতিটা নেওয়া হয়েছিল গোপনে। আমার তখন শুধু একটা কথা মনে হতো যে আমি যদি এমন একটা সময় পেতাম যে শুধু পড়াশোনা করতাম, আমার অন্য কিছু করা লাগতো না, তাহলে বোধহয় আমার জার্নিটা আরো সহজ হতো। কিন্তু এই কারণে অনেকেই ভুল বুঝতে পারেন যে আমি হয়তো পড়াশোনা আমার কম হয়েছে, যেহেতু অর্ধেকটা বেশি সময় আমি অন্য কাজ করতাম। কিন্তু না, সত্যিকার অর্থে পড়াশোনাটা আমার কারো সাথে কম হয়নি। কারণ আমি যতটুকু সময় পেতাম, যখনই পড়তে পারতাম, তখনই এই ধারণাটা নিজের ভেতরে ছিল যে আমাকে এই সময়ের মধ্যে শিখে ফেলতে হবে, এই সময়ের মধ্যেই আমাকে পড়ে ফেলতে হবে। কারণ আমি হয়তো দ্বিতীয়বার তৃতীয়বার রিভিশন দেওয়ার সময়টা পাবো না। যেই কারণে ভেতরে একটা তাড়না থাকতো দ্রুত শিখে নেওয়ার, এবং আমি খুব দ্রুত শিখতে পারতাম, যেহেতু বই পড়ার অভ্যাস ছিল, টকশো শুনতাম, পডকাস্ট শুনতাম, যে কারণে ইনফরমেশন দ্রুত ক্যাপচার করতে পারতাম। এই জিনিসটা আমাকে খুব উপকার করেছে। তারপর আমি আমার সিদ্ধান্ত নেওয়ার কথাটা একটু বলে শেষ করি। বিসিএস প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত কেন শুরু করেছিলাম? আমার বিসিএস সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটাই কারণ ছিল, আমার মায়ের অনুপ্রেরণা। এর কারণটা হচ্ছে আমিও একবার ভেবেছিলাম বিদেশ চলে যাব, দেশের বাইরে যেয়ে সেটেল ডাউন করব। কিন্তু যখনই চিন্তা করলাম যে আমি যখন বিদেশে চলে যাব, দেশের বাইরে চলে যাব, দেশের বাইরে চলে যাওয়া মানে হচ্ছে আমি আমার মায়ের মুখ আর দেখতে পারবো না, যখন চাইবো তখন দেখতে পারবো না, আমি খাবার সময় আমার মাকে কাছে পাবো না। এই ব্যাপারগুলো আমার ভেতরে খুব তাড়া দিল যে আমার আসলে বিদেশ যাওয়া ঠিক হবে না, বিদেশে যে আমি সার্ভাইভ করতে পারবো না। মা চেয়েছিলেন আমি বিসিএস ক্যাডার হই, তিনি একবার মুখ খুলে বলেই ফেলেছিলেন, তিনি এটাই চান আমি বিসিএস ক্যাডার হই। শেষবারের মতো তখন নিজেকে একবার কনভিন্স করেছিলাম যে আমি যদি কিছু করতে পারি, যদি আমি জীবনে সফলতা পাই, যদি আমি জিততে পারি, তাহলে আমার মা জিতবে। আমি ভিজুয়ালি কল্পনা করতাম যে আমার আন্টিরা বা মা চাচিরা যখন কথা বলছে, আড্ডা দিচ্ছে, তখন নিশ্চয়ই আমার মায়ের মাথাটা নিচু হয়ে আছে। যখন মা আমার কোনো পরিচয় দিতে পারেন না, তখন আমার কাছে মনে হয়েছিল আমার মায়ের এই জীবনে এসে তার নতুন করে তার কোনো কিছু অ্যাচিভ করার নেই। যদি আমি কিছু করতে পারি, আমি আমার জীবনে কিছু করতে পারি, তাহলে আমার মা জিতবেন, আমার মায়ের মাথা উঁচু হবে। ঠিক এই অনুপ্রেরণাটা নিয়েছিলাম নিজের কাছে, নিজের এই কথাটা নিজেকে নিজে দিয়েছিলাম। মাকেও কথা দিয়েছিলাম যে আমি আরেকটা বার চেষ্টা করব, আরেকটা বার চেষ্টা করে আমি আমার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করব। সৃষ্টিকর্তা আমার সহায় ছিলেন, মায়ের দোয়া পাশে ছিল, মানুষের অনেক শুভকামনা ছিল, আমি সেখান থেকে উতরে গেছি। আমি প্রথম বিসিএস ক্যাডার হয়েছি। যারা ভবিষ্যৎ সহকর্মী আছেন, ভবিষ্যৎ ক্যাডার প্রত্যাশী আছেন, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের এই মানুষের জীবন এর কোনো মূল্য নেই যদি আমরা পরিশ্রম না করি। আমরা যদি পরিশ্রম করি, পরিশ্রম করে নিজেদের গড়ে তুলি, তাহলে আমাদের মূল্য বাড়ে। আমরা মানুষের কাছ থেকে সম্মান অর্জন করি নেই, কেউ সম্মান দেয় না। যখন পরিশ্রম করি, পরিশ্রম করে করে নিজের ভাগ্য পরিবর্তন করি, তখন সম্মান মর্যাদা আপনা আপনি আমাদের পিছু পিছু আসে। এবং মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাই হচ্ছে সংগ্রামের সময়। আজকে ক্যাডার হয়ে যাওয়ার পরবর্তী সময়টা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি স্টিল এখনো মিস করি আমার সেই সংগ্রামের সময়গুলো,
যখন অনিশ্চয়তা ছিল, কি হবে ভবিষ্যতে কিছুই জানতাম না, কিন্তু কাজ করতাম। ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ওই সময়টায় আমার গ্রোথ হয়েছিল। তখন আমি বেড়ে উঠছিলাম, একটু একটু করে স্ট্রাগল করছিলাম। স্ট্রাগলের সময়টা আমার কাছে বেশি মনে আছে। আপনারা যারা ভবিষ্যতে ক্যাডার হবেন, যারা স্ট্রাগল করবেন, যারা এখনো করছেন, মনে রাখবেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে ভালো সময়, সবচেয়ে মূল্যবান সময়। কারণ এই সময় আপনি যতটুকু স্ট্রাগল করবেন, যতটুকু পরিশ্রম করবেন, ঠিক ততটুকু অগ্রগতি আপনার ঘটবে। আমি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না, অনেক সময় নিয়ে নিয়েছি। আমি দোয়া করছি আপনারা ভবিষ্যতে সফল হবেন। আমাদের সাথে আপনাদের বিজয় মঞ্চে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।